অস্ট্রেলিয়া আসার পর থেকে সবচেয়ে বেশি যে প্রশ্নটার সম্মুখীন হয়েছি, অস্ট্রেলিয়ার ভিডিওগুলো দেওয়ার পর থেকে সবচেয়ে বেশি যে প্রশ্নটা বারবার করেছেন আপনারা, সেটা হচ্ছে আপু আপনারা কি হালাল মাংস খান না? আপনারা কি হালাল হারামের কেয়ার করেন না? হালাল মাংস কিনবেন, হালাল খাবার খাবেন, বাচ্চাদেরকে কি শেখাচ্ছেন, বাচ্চাদেরা কি শিখবে আপনাদের কাছ থেকে, হালাল খাবার কেন খান না? আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা তাদের জন্যই যারা চিন্তা করে যে আমরা আসলে হালাল মাংস খাই না। আজকের ভিডিওতে তাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আমরা মুরগির মাংস এবং গরুর মাংস দুটোই কোথা থেকে কিনি। আমরা এসেছি এই আফগান শপটাতে, যেখান থেকে আমরা বেসিক্যালি মুরগির মাংসগুলো কিনি। মুরগির কারি কাট পাওয়া যায় এখানে, তারপর মুরগির বুকের মাংস বা ব্রেস্ট ফিলে যেটাকে বলে, ড্রামস্টিক ইত্যাদি নানা সাইজের নানা কাটের মুরগির মাংস পাওয়া যায়। সেগুলো আমরা এই আফগান শপটা থেকেই কিনি, সালাম বুচার। এছাড়াও এখানে গরুর মাংস, খাসির মাংস, ল্যাম্ব এগুলোও পাওয়া যায়, কিন্তু আমরা গরুর মাংস এখান থেকে কিনি না। সেটা কোথা থেকে কিনি সেটাও দেখাবো আপনাদেরকে। এছাড়া আরও আছে, সি ফিশ পাওয়া যায় এখানে। বাংলা কোনো মাছ এখানে তো পাওয়া যায় না। সি ফিশ বলতে আমরা তো শুধু প্রনটাই খাই, তাই প্রনটাই এখান থেকে কিনেছিলাম। এছাড়া এখন পর্যন্ত আমাদের অন্য কোনো মাছ খাওয়া হয়নি, শুধু এখান থেকে আমরা অ্যালডি থেকে নিয়েছিলাম বারামুন্ডি মাছের ফিলে। ওটা কিনেছিলাম, কিন্তু খেতে খুব একটা ভালো লাগেনি আমাদের, এই জন্য অন্য কোনো মাছ আমরা এখান থেকে খাই না এখন পর্যন্ত। ক্যান টুনা নিয়েছি, ক্যান টুনা কাবাব বানিয়ে খেয়েছি, ভালোই লেগেছে। তো এখানে আসার পর সবার প্রথম যে প্রশ্নটা আমরা আমাদের পরিচিত ভাই ভাবির কাছে করেছিলাম, সেটা হচ্ছে যে কোথায় আমরা হালাল মাংস পাবো। এই ব্যাপারটা নিয়েই আমরা আসলে সবার আগে কনসার্ন দেখিয়েছিলাম। কিন্তু হালাল মাংসের দোকানগুলো সব তো আর আমাদের নিজেদের বাড়ির পাশে না, অনেক দূরে দূরে হয়। যেমন এই যে আমরা গরুর মাংস কিনতে এসেছি প্রসপেক্ট, এটা আমাদের বাসা থেকে অনেক দূরে, মিনিমাম আধা ঘন্টার ড্রাইভ। মানে জ্যামহীন একটা শহরে 25 থেকে আধা ঘন্টার ড্রাইভ মানে কিন্তু অনেক লম্বা জার্নি। তো যাই হোক, সেখান থেকে আমাদেরকে আগে প্রি অর্ডার করে রাখতে হয়। ওরা একদম ফ্রেশ ফ্রেশ মাংসগুলো দেয়। যেমন আমরা প্রি অর্ডার করে রেখেছিলাম 5 কেজি গরুর মাংস। সেই 5 কেজি গরুর মাংস নর্মালি শুক্রবারে গিয়ে ওদের কাছ থেকে নিয়ে আসতে হয়। তো ওরা যখন গরু জবাই দিবে তার আগেই এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয় আমরা কোনো প্রি অর্ডার করতে চাই কি না। তো তখনই প্রি অর্ডার করে রাখি। তো আমরা 5 কেজির মতো করেই প্রি অর্ডার করি। 5 কেজি আনলে আমাদের 4 জনের সংসারে অনেক দিন চলে যায়। আর এখন তো আমাদের ডিপ আছে, একবারে 5 কেজি কিনে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি। সেরকমভাবেই মুরগির মাংসগুলো আমরা একবারে কিনে নিয়ে এসে সংরক্ষণ করে রাখি। সালাম বুচার থেকে নিয়ে আসে শাহিন অফিস থেকে আসার সময়, অথবা ছুটির দিনগুলোতে আমরা গিয়ে গিয়ে নিয়ে আসি। তো এতদিন হয়তো আমার ভিডিওগুলোতে সেইভাবে আমি দেখাই নাই, তাই আজকে ভাবলাম আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। আদারওয়াইজ অনেকেই ভাবছিলেন যে আমরা যে মাংসগুলো খাই সেগুলো হয়তো হালাল না। তো যাই হোক, আমি আজকে গরুর মাংস একদম ফ্রেশ ফ্রেশ আগের দিন যেটা নিয়ে আসছিলাম সেটাই রান্না করব, এবং আমি মাখিয়ে ঝাঁকিয়ে সবসময় গরুর মাংস রান্না করি। তো আমি সব ধরনের মশলা এখানে দিয়ে মাংসটা বেশ ভালো মতো মাখিয়ে, বেশি করে পেঁয়াজ দিয়ে তারপর চুলায় বসিয়ে দিয়েছি। যেহেতু এটা ইলেকট্রিকের চুলা, মাংস হতে অনেক সময় লাগে, তাই আমি সবার আগে মাংসের প্রসেসিংটা করে চুলায় বসিয়ে দিই, তারপর আস্তে ধীরে বাকি কাজগুলো করি। আমি কাপড় ধোয়ার জন্য মেশিনে কাপড়ও দিয়েছিলাম। একদিন পর পর এখন কাপড় ধুই, প্রতিদিন কাপড় ধুই না, কারণ একবার মেশিন চালালে প্রায় 73 লিটার পানির খরচ হয়, যেটা কিনা অনেক, এবং অনেক পানির বিল আসে। দেখলাম আমাদের প্রায় 1.5 মাসে কারেন্ট বিল এবং পানির বিল এসছে প্রায় 25,000 টাকা, বাংলাদেশি টাকায় আর কি। তো সেসব চিন্তা করে এখন আর প্রতিদিন কাপড়গুলো ওয়াশিং মেশিনে দেই না। আর প্রতিদিন আসলে খুব বেশি কাপড় হয়ও না, যার কারণে একদিন পর পর দিই। এখন তো এখানে প্রচণ্ড শীত চলছে, একদিন পর পর বাচ্চারা গোসল করে, আমরাও মাঝে মাঝে একদিন পর পর গোসল করি। তো কাপড় দেখা যায় খুব একটা জমেও না, একদিন পর পর ধুলেই এনাফ। তো এক চুলায় গরুর মাংস বসিয়ে দিয়ে আমি একে একে বাকি রান্নাগুলো করে নিচ্ছি। বুটের ডাল দিয়ে 5 মিশালি একটা সবজি রান্না করছি, তারপর একটু শুটকি ভুনা করছি। এই শুটকি বা মাছটা নিয়েছিলাম ইন্ডিয়ান একটা গ্রোসারি শপ থেকে। সেখান থেকে দেখেছিলাম যে লইটা ফিশ পাওয়া যায়, মানে লইটা শুটকি পাওয়া যায়, তো ওইটাই নিয়ে আসছিলাম। ওইটাই রান্না করি এখন মাঝে মাঝে। তো আজকে ভাবলাম গরুর মাংস করেছি, শুটকি ভুনাও করেছি, তাহলে একটু খিচুড়িটা বসিয়ে দিই। আমি আজকে ভুনা খিচুড়ি রান্না করার জন্য এখানে প্রথমে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। একদম যা যা মশলা দেয়া লাগে, গরম মশলা, ধনে, জিরার গুঁড়া, টমেটো, আদা রসুন বাটা, পেঁয়াজ, হলুদ, মরিচ এবং অল্প কিছু গোটা গরম মশলা দিয়ে প্রথমে মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর 3 কাপ বাসমতি চাল, হাফ কাপ মুগ ডাল এবং হাফ কাপ মসুর ডাল
ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম এবং তারপর ওটা কিছুক্ষণ ভেজে নিয়ে পানি দিয়ে দিলাম, চালের দ্বিগুণ এবং ডালের দ্বিগুণ পানি দিয়ে দিলাম। ওইদিকে আমার খিচুড়িও হচ্ছে আর এইদিকে আমার গরুর মাংসের তরকারিটাও মোটামুটি হয়ে আসছে। আস্তে ধীরে আমি পাশের চুলায় গরুর মাংস বসিয়ে দিয়ে বাকি সব কাজগুলো কিন্তু একে একে করে নিয়েছি। এদিকে গরুর মাংস রান্না শেষ, আমি নামানোর আগে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। আর রান্না করতে করতেই আমি যেটা সবসময় করি যে চুলাটা বারবার পরিষ্কার করে নিই, এতে করে তেল কাস্টের হয়ে যাওয়ার চান্সটা কম থাকে। গরম গরম অবস্থায় উপর থেকে মুছে নিলে তেলগুলো একদম চলে যায়। এইদিকে খিচুড়ি রান্নাও একদম শেষের পথে, শেষের দিকে এসে আমি একটু ঘি দিয়ে দিয়েছি, পেঁয়াজ বেরেস্তা আর কাঁচামরিচ দিয়ে এখন একটু দমে রেখে দেবো। একদম চুলার আঁচ লোতে রেখে দমে রেখে দিয়েছি কিছুক্ষণ। আর এই যে রান্না একদম শেষ, কি ঝরঝরে খিচুড়ি হয়েছে। এদিকে গরুর মাংসের তরকারিটাও দেখতে খুবই লোভনীয় হয়েছে। আমি একটু ঝোল ঝোল রেখেছি, কারণ যেহেতু ভুনা খিচুড়ি দিয়ে খাবো, একটু ঝোল ঝোল রাখলে খেতে ভালোই লাগে। এখন বাচ্চাদের জন্য সার্ভ করব, তাই ছবি টবি ভিডিও করা যায় শেষ। এখন উপরে বেরেস্তা টেরেস্তা সব একসাথে মিক্স করে দিচ্ছি। আমি নর্মালি বাসমতি চালের খিচুড়ি খুব একটা রান্না করিনি, তবে এখন রান্না করছি, বেশ ভালোই লাগে। বাংলাদেশে থাকে তো রান্না করতে গেলে মনে হতো যে ভেঙে ভেঙে যাচ্ছে, তবে এখানে আমি টেকনিকটা বুঝলাম যে চাল কিছুক্ষণ ভিজিয়ে রাখলে এবং খুব একটা নাড়াচাড়া না করলে চালগুলো বেশ সুন্দর আস্তে আস্তে থাকে, ভাঙে না। তো এখন আমি প্রথমেই বাচ্চাদেরকে আলাদা প্লেটে ওদেরকে সার্ভ করে দিচ্ছি। কিছুদিন আগেও আমি ওদেরকে দুইজনকে একসাথে খাইয়ে দিতাম, তবে এখন আমি চেষ্টা করি ওদেরকে ওদের মতো করে খাওয়ানোর জন্য। দুইজনকে দুই প্লেটে খাবার দিয়ে দিই এবং অল্প অল্প করেই দিই, যাতে করে ওরা খাবার রেখে না দেয়। নর্মালি নিজের হাতে খেতে গেলে যেটা হয় যে আমি যে পরিমাণ ওদেরকে খাবার দিই তার থেকে অর্ধেকেরও কম খায়, এবং এই পরিমাণ খাবারটা খেতে ওদের বেশ সময় লাগতো, যার কারণে আমি চিন্তা করলাম যে অল্প অল্প করে দিই, ওরা ওদের মন মতো করে খাবে। তো স্বচ্ছ যেটা সবসময় করে, ঠিক খাবার দেওয়ার আগে আগেই ও কিছু না কিছু ফ্রিজ থেকে বের করে খাবে। এখন যেমন সে গার্লিক ব্রেড খাচ্ছে, সাথে খিচুড়ি গরুর মাংস দিয়ে খাবারও খাচ্ছে। যাই হোক, ওরা কোনো রকম খেয়ে উঠে গিয়েছে। এরপর আমি ভাবলাম যে আমি খাবারটা খেয়ে নিই। শাহিন তো অফিসে আছে, আজকে যেহেতু ছুটির দিন না, ও অফিসে আছে, ও অফিস থেকে আসলে খাবে। আমি ফাঁকে খেয়ে দিয়ে তারপর বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে বের হব। এবং আমার খাওয়া শেষ হতে হতেই দেখলাম শাহিন চলে আসছে, পরে ওকেও খাবার সার্ভ করে দিয়েছিলাম। ও খেয়ে দিয়ে তারপর আমরা বাচ্চাদেরকে নিয়ে বের হয়ে গিয়েছিলাম। এখন তো ওদের স্কুল বন্ধ চলছে, সেকেন্ড টার্ম শেষ হওয়ার পর প্রায় 15 দিনের বন্ধ দিয়েছে। তো বাচ্চারা মোটামুটি সারাদিন বাসায় থাকে, তাই এখন চেষ্টা করি আমরা ওদেরকে নিয়ে বাইরে বের হয়ে যাওয়ার জন্য। এমনিতে যখন ওদের স্কুল খোলা থাকে তখন সপ্তাহে একদিন ওদের স্কুল থেকে এখানে নিয়ে আসে খেলাধুলা করার জন্য। তো এই পার্ক আমার ছেলের খুবই পছন্দের। এখানে অনেক কিছু করার ব্যবস্থা আছে, বিশাল বড় মাঠ, একদিকে যেমন বাস্কেটবল খেলার ব্যবস্থা আছে, সেরকম যারা কুকুর নিয়ে আসতে চায় কুকুর নিয়ে এসে এখানে কুকুরের সঙ্গে খেলাধুলা করার ব্যবস্থাও আছে। এবং আপনি চাইলে জগিংও করতে পারেন। আমি যেমন যেটা করি, আমি এখান দিয়ে এই পাথওয়ে দিয়ে জোরে জোরে অনেকক্ষণ হাঁটি, আবার মাঝে মাঝে বসেও থাকি, আবার একটু ভিডিও করি, মানে যখন যেটা করতে ইচ্ছে করে সেরকম করি। আর আমার মেয়ে এরকম দোলনায় দোল খায়। এখানে আর কি ছোটো বাচ্চা থেকে শুরু করে বড় সবার জন্য অনেক কিছু করার অ্যাক্টিভিটিস করার মতো ব্যবস্থা আছে এই পার্কটাতে। আমাদের পুরো ফ্যামিলির খুবই পছন্দের, কারণ আমরা যে যার যার মতো টাইম স্পেন্ড করতে পারি। এদিকে বাবা ছেলে ফুটবল নিয়ে মাঠের এক প্রান্তে খেলাধুলা করছে, এটা দেখতেও আমার খুব ভালো লাগে। আমার ছেলের খেলাধুলা ভীষণ পছন্দের, ওকে তো আমরা বলি মানে 500 ভোল্টের কারেন্ট সারাক্ষণ ওর গা দিয়ে চলাফেরা করে। ও কখনোই ক্লান্ত হয় না, ও সবসময় চায় এরকম কিছু না কিছু করার জন্য। ওর বাবা টায়ার্ড হয়ে যায়, আমি টায়ার্ড হয়ে যাই, কিন্তু ও ঘুমানোর আগ পর্যন্ত ওর কোনো ক্লান্তি নেই। যাই হোক, ওরা ওইদিকে খেলতে খেলতে একদম সন্ধ্যা করে ফেললো। তো শাহিন আর স্বচ্ছ চলে গেল, যাওয়ার আগে আমাকে আর নায়রকে নামিয়ে দিয়ে গেল বিগ ডব্লিউতে। আমরা এসেছি বেসিক্যালি নায়রের জন্য কিছু কেনা যায় কিনা সেটা দেখতে। নায়রের জন্য যেমন আমি চাচ্ছিলাম যে একটা সোয়েটার টাইপের কিছু কিনি, আর হচ্ছে একটা ওর প্যান্ট লাগবে। তো এই ছিল আমার আজকের ব্লগ। আজকে বিদায় নিচ্ছি। আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগে এবং আপনারা কে কোথা থেকে আমার ব্লগগুলো দেখেন জানালে খুব খুশি হব। আপনারা ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।